সবে কক্ষে প্রবেশ করেছে নীল। হস্ত ললাট সবখানি নব ব্যান্ডেজের উপস্থিতি লক্ষণীয়। হয়তো বদলেছে, সামান্য জিনিস নিয়ে আর হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়নি তার। এমন ঘটনা সচরাচর ঘটেই থাকে, তাই তাদের পারিবারিক ডাক্তারই এগুলোর চিকিৎসা করে। নীলের প্রবেশ মাত্র তিহু এগিয়ে এসে বলল। যন্ত্রণা কমেছে? নীল জবাব দিল না, নির্বিকার ভঙ্গিমায় প্রবেশ করলো ওয়াশরুমে। তিহু বুঝলো নেতা সাহেবের রাগের কারণ। এটা তো অস্বাভাবিক কিছু নয়। নীলের জায়গায় সে থাকলেও একই কাজটাই করতো। কেননা যাওয়ার আগে নীল বারংবার নিষেধ করেছিল তাকে। পই পই করে নিষেধ করা সত্ত্বেও তিহু গিয়েছিল, তাই উদ্বিগ্নতার দ্বিগুণ। ভাবাতুর দৃষ্টিতে ভাবতে লাগলো, এখন কি করে এই মানবের রাগ অভিমান ভাঙানো যায়। তোমার কি হয়েছে বলো তো নিহিত ভাই? এভাবে এড়িয়ে চলছো কেন সব সময় আমায়? ঘড়ির কাঁটায় হয়তোবা 2:30। রেডি হয়ে একটা কনসার্টের উদ্দেশ্যে বের হচ্ছিল নিহিত। হঠাৎই পেছন থেকে কেউ হাত আঁকড়ে ধরে তার। পর মুহূর্তেই এমন প্রশ্নের অপ্রস্তুত হয়ে ওঠে নিহিত। পাশ ঘুরতেই দেখতে পায় রাফার জিজ্ঞাসু দৃষ্টি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? নিহিত ছটকা মেরে নিজের হাত সরাতে যেতেই আরো শক্ত করে তা আঁকড়ে ধরে রাফা। উত্তর দিয়ে যাও নিহিত ভাই, বেশ অনেক দিন ধরে আমি নোটিস করছি তুমি ইগনোর করছো আমায়। সো হোয়াট? তোর সো কল ফাহাদ ভাই আছে না, তার সাথে কথা বল যা। এতক্ষণে রাফা বুঝলো নিহিতের রাগের কারণ। এবার সে শব্দ করে হেসে পড়ল। ওয়েট আ মিনিট, লেট মি থিঙ্ক। দ্যাট মিন্স তুমি ওই কারণে রেগে? হো হো করে হেসে দিল রাফা। তার এই হাসি যেন নিহিতের রাগের আগুনে আরো ঘি ঢালার ন্যায় কাজ করল। সে সর্বশক্তিতে রাফার কোমল বাহু আঁকড়ে ধরে ঝাঁকিয়ে পড়ল। এটা তোর কাছে ফান মনে হচ্ছে? তোর কাছে স্যার, এটা তোর কাছে ফান মনে হচ্ছে? আমাকে কি সার্কাসের চুকার মনে করিস তুই? আর এমন কাণ্ডে হাসি উবে গেল রাফার। ভয়ার্ত দৃষ্টিতে সে চেয়ে বলল। সরি। তোর সরি মাই ফুড, সামনে থেকে সর আমার। আরে আমার কথাটা তো শোনো, ভাইয়া তো ইকোনমিক্সে ভীষণ ভালো, এই জন্য আমি একটু একটা প্রবলেম সলভ করতে গিয়েছিলাম। তো আমাকে দেখে কি তোর গর্দপ মনে হয়? ওটার সলিউশন কি আমি করতে পারতাম না? কিন্তু তুমি তো সায়েন্সের। তো তোকে আর্টস দিতে কে বলেছিল? আমি ওইসব সায়েন্স ফাইন্স বুঝি না, মশার ডিম ঠিম ওসব তুমি বুঝে বেড়াও। সায়েন্স মানে মশার ডিম, এটা তোকে কে বললো? তা নয় তো কি, কী সব আওলা ছাওলা জিনিসপত্র। তার এমন কথায় আর নিজেকে সামলাতে পারল না নিহিত। সশব্দে হেসে বলল। তা নয় তো কি, কিছুদিন আগে নীরের বইতে দেখেছিলাম, আমার তো মশার ডিমের মতো লাগলো। নিহিত প্রথমে শব্দ করে হাসতেও পরক্ষণে কণ্ঠ খাদে নামিয়ে বলল। ওটা মশার ডিম নয় রে পাগলি, পার্সোনালি দেখা করিস, প্র্যাকটিক্যালি শেখাবো। বলেই মুখ চেপে হাসতে হাসতে সেখান থেকে প্রস্থান করলো নিহিত। রাফা তার কথার মর্মার্থ না বুঝে চোখ কুঁচকে তাকালো শুধু। আমি চাইছি এবার নমিনেশন ফর্ম তুমি জমা দাও। মধ্যাহ্ন ভোজের পর বাবার নির্দেশে তার কক্ষে উপস্থিত হয়েছে নেল। হঠাৎ ওয়ালিদ খানের এমন কথায় চমকে তাকালো সে। বিস্ময়ে ভাবাপন্ন কণ্ঠে পড়ল। নমিনেশন? বাবা, তুমি কি বলছো? নির্বাচন হতে আর মাত্র 45 দিন বাকি। ফর্ম জমা দেওয়ার শেষ দিন তো প্রায় চলে এসছে। এত অল্প সময় সবকিছু গুছিয়ে ওঠা কি সম্ভব? আর হঠাৎ এমন অন্তিম ক্ষণে এসে সিদ্ধান্ত বদলের কারণ কি? ওয়ালিদ খান শান্ত অথচ আত্মবিশ্বাসী হাসি হেসে বললেন। সম্ভব করতে হবে নীল, সব কিছু প্রস্তুত। তোমার হলফনামা তৈরির কাজ শেষ, জামানতের ব্যবস্থা করা আছে, এমনকি প্রস্তাবক ও সমর্থনকারীও তৈরি। নির্বাচনী ম্যানেজার জামান সাহেব আজ বিকেলেই সমস্ত কাগজ নিয়ে আসবেন। কালকে স্বাক্ষর করিয়ে জমা দিতে হবে। নীল চূড়ান্ত বিস্মিত টেবিলের উপর রাখা গ্লাসটা স্পর্শ করলো সে। চোখে হাজারো প্রশ্ন। কিন্তু তুমি কেন নয়? তুমি তো আসনের জন্য সবচেয়ে যোগ্য। আর বিপক্ষ দলের প্রতিদ্বন্দ্বী নেতা এই সুযোগটা নেবে না? তুমি নিজেকে সরিয়ে নিচ্ছ কেন বাবা? ওয়ালিদ খান চেয়ারে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলেন। তার গলায় রাজনীতিবিদের দৃঢ়তা। রাজনীতি থেকে আমি সরে যাচ্ছি না, তবে এই আসন এবং আমাদের দল দুটোর জন্যই এখন নতুন রক্তের প্রয়োজন। প্রতিদ্বন্দ্বী দল এবার অতীতের চেয়েও বেশি আগ্রাসী। তারা আমার পুরনো কৌশলগুলো মুখস্থ করে ফেলেছে। তাদের হারাতে হলে তাদের সমানে এমন এক
জনকে দাঁড় করাতে হবে যাকে তারা চেনে না, যার চাল তারা বুঝতে পারবে না। মুহূর্ত কয়েকের বিরতি নিয়ে তিনি ফের বলা শুরু করলেন। আমি চাইছি তুমি তাদের সামনে একটি তাজা চ্যালেঞ্জ ছুড়ে দাও। তুমি নও শুধু একজন প্রতিদ্বন্দ্বী, তুমি হবে ভবিষ্যতের নেতা। এখন থেকে যদি তুমি ময়দানে না নামো, তবে ওরা এই আসন পুরোপুরি দখল করে নেবে। আমি তাদের সেই সুযোগ দেব না। আমার কাজ এখন থেকে তোমার ব্যাকআপ দেওয়া। এটা শুধু নির্বাচনে জেতা নয়, বিপক্ষের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভবিষ্যতে তোমাকে প্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ। নীল সর্বপ্রথম চিন্তিত হলেও পরক্ষণে দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমার সাথে সহমত বাবা, বুঝলাম সবটা। তাহলে আমার প্রথম কাজ কি? জামা সাহেবেলা কি কি করতে হবে? বিকালে জামান সাহেবের উপস্থিতিতে শুধু নমিনেশন ফর্মটায় একটা সাইন করলেই হবে। নীল কিছু একটা ভেবে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ঘড়ির কাঁটায় রাত 12:15। ব্যবসার পাশাপাশি এবার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের কারণে চাপ দ্বিগুণ হয়েছে নীলের। এই কারণে বাড়ি ফিরতে কিছুটা বিলম্ব হলো তার। গেট পেরিয়ে মহলের প্রাচীর ঘেরা এলাকায় মধ্যে গাড়িতে বেশ মাত্র নীল দেখতে পেল আজও ব্যালকনিতে ছাতক পাখিনে অপেক্ষমান তার ঘরণী। নীল গাড়ির ভেতর থেকে এক ঝলক তাকে দৃষ্টি সরল, প্রবেশ করলো মহলে। তবে আশ্চর্যজনকভাবে দরজা খুলল তিহু। কি হলো ব্যাপারটা? এক্ষুনি তো সে ব্যালকনিতে ছিল। আশ্চর্য হলো তা প্রকাশ করলো না নীল, বরং তিহুকে এক প্রকার পাশ কাটিয়ে চলে যেতে চাইলে। তবে তাকে আটকে তার হাত আঁকড়ে ধরল তিহু। চোখ শুরু করে বলল, এত রাগ কেন মিস্টার? বউ দরজা খুললে তাকে যে একটু করতে হয় আপনি জানেন না? হুম হুম মানে? তিহু লাজুক হেসে ওনার আগায় আঙুল পেঁচাতে পেঁচাতে বলল, মানে ওই আর কি। মানে আই এম সো মাচ টায়ার্ড। তো তোমার ফালতু বকবক বন্ধ করে আমাকে রুমে যেতে দিলেই খুশি হব। তিহু নীলের এমন কথায় কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, আমার কথাগুলো আপনার ফালতু বকবক মনে হচ্ছে? জানেন বেটা আনরোমান্টিক কোথাকার। এতক্ষণ জেগে থাকলাম আর মুখ বাঁকালো সে। নীল আর কিছু না বলেই উঠে গেল সিঁড়ি পেরিয়ে। তিহু চোখ কুচকে চেয়ে রইল শুধু। খাবেন না? না, মা কেন? বাইরে থেকে খেয়ে এসছে। নীলের এমন কথায় এবার সত্যি রাগ হলো তিহুর। সে কখন থেকে ক্ষুধো চেপে বসে আছে, আর নীল কিনা নাকি বাইরে থেকে খেয়ে এসেছে। রাগে দুঃখে কান্না চলে আসছে তার, তবু নিজেকে সামলালো সে। কেননা কান্নাগুলো নিশ্চিত নীল তাকে এখন ন্যাকা ভাববে, আর ন্যাকামি তো তার ধাঁচে নেই। তবু রাগ দেখিয়ে সে বলল, আপনি কি বলুন তো? আমি আপনার জন্য সেই কখন থেকে না খেয়ে বসে আছি, আর আপনি? নীল কোনরূপ হেলদোল না দেখিয়ে বলল। খাওনি কেন? তিহু এবার রাগ সংবরণ করতে পারল না। রেগে সে যখন নীলকে কয়েকটা কড়া কথা শোনাতে প্রস্তুতে, তখনই দরজায় কড়া নাড়ল কেউ। তিহু মুখ কুচকে তাকালো। নীল বলল, কাম ইন। নিম্ন পানে চেয়ে রুমে প্রবেশ করলো এফাস। তিহুর উদ্দেশ্যে সালাম দিয়ে পরক্ষণে নীলের পানে এই ওষুধগুলো মনে করে খেয়ে নিয়েন। আর হ্যাঁ, আপনি তো রাতে কিছু খাননি। খাওয়ার পর দ্রুত ঘুমিয়ে পড়তে বলছে ডক্টর। শাট আপ স্টুপিড, বেরিয়ে যায় এক্ষুনি। কিন্তু ভাই, আই সে আউট। বোকা দৃষ্টি বিনিময় করেই বেরিয়ে গেল এফাস। সে বেরিয়ে যেতে এতক্ষণ ঠোঁট চেপে হাসতে থাকা তিহু শব্দ করেই হেসে বলল, ইস মিস্টার পলিটিশিয়ান, সেই তো ধরা পড়েই গেলেন। কি লাভ হলো মিথ্যা বলে? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার নিয়ে আসছি। বলেই কিচেনের উদ্দেশ্যে প্রস্থান করলো সে। নীল বিরক্তি মুখে প্রবেশ করলো ওয়াশরুমে। কিছুক্ষণের মাঝে সার্ভিং ট্রেতে নানান খাবারের পসরা সাজিয়ে আনলো তিহু। নীল তখন সদ্য শাওয়ারে নিয়ে বেরিয়েছে। অবাধ্য জলকণারা এখনো তার চুলে সর্বোচ্চ চঞ্চলতা নিয়ে খেলা করছে। তিহু নীলের জলসিক্ত মুখ পানে চেয়ে শুকনো ঠোক গেল। পর মুহূর্তে কি জানি ভেবে চোখ বুজে নিল পরম আবেশে। খাবার সময় বাঁধলো আরেক ঝঞ্ঝাট। নীলের ডান হাতের তালু মাঝ বরাবর আড়াআড়িভাবে কেটে গিয়েছে। শাওয়ার নেওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে তা। তিহু দ্রুত হাত বাড়িয়ে বললাম, আমি খাইয়ে দিচ্ছি। চূড়ান্ত বিস্মিত নীল অবাক দৃষ্টিতে তাকালো। তিহু তার দৃষ্টিকে পাত্তা না দিয়ে বরং প্লেটে ভাত আর মাংস নিয়ে মাখাতে লাগলো। সে যখন সযত্নে ভাত মাখাচ্ছিল, তখন তার হাতে থাকা
কঙ্কন জোড়া এক অপূর্ব চঞ্চলতায় বেজে উঠল রিনিঝিনি সেই শব্দে। ঘরের নিবিড় নিস্তব্ধতা যেন সহসায় সহযোগিত হয়ে এক মায়াবী ছন্দে বেজে উঠল। নীল তখন মন্ত্রমুগ্ধের দেয় সে রইল অনিমেষ, যেন তিহুর হাতের প্রতিটি সঞ্চালন কোনো অজানিত রাগিনীর আলাপ। সেই শব্দ তরঙ্গ ঘরের চারিপাশে অলক্ষ্য কুহিলিকা জালের ন্যায় ছড়িয়ে পড়েছে। তপ্ত অন্ন আর মাংসের ঘ্রাণে মিশে গেল তিহুর চুরির সে অবাধ্য গুঞ্জন। নীলের বিস্ময়বিষ্ট নয়ন পল্লব স্থবির। হঠাৎই তিহুর দৃষ্টিগত হলো নীলের এমন অবস্থা। সে আরেকটু দুষ্টুমি করে হাতে থাকা চুরি নীলের সম্মুখে এনে ছনছন করে বাজালো। ধ্যান ভাঙল নীলের। তৎক্ষণাৎ দৃষ্টি সরল সে। তিহু মুচকি হেসে খাইয়ে দিতে লাগলো তাকে। রাত গভীর হয়েছে বেশ, নিশীথ নীরব পরিবেশ। নীরবতা এতটাই যে নিজের নিঃশ্বাসের শব্দ অবধি শোনা যাচ্ছে বোধ হয়। সারাদিনের ক্লান্ততায় রাজ্যের ঘুম নেমে এসেছে, উপস্থিত হয়েছে তিহুর নয়ন জোড়ে। ঘুমের পূর্বাভাস হিসেবে একের পর এক জিমফ্রন উঠে চলেছে তার। এদিকে নীল এখনো ল্যাপটপে খুটখুট করেই চলেছে। কিছুক্ষণ পর ল্যাপটপটা বন্ধ করে সে যখন বিছানা থেকে বালিশ নিতে হাত বাড়ল, তিহু তখন তাকে আটকে বলল, কি করছেন? ঘুম আসছে। ঘুম তো আমারও আসছে। তো ঘুমাও। আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন মিস্টার? এখানেই ঘুমান। আমি একা ঘুমাতে চাই। আইসে আমার। তাহলে বিয়ে কেন করেছিলেন? মানে অনেক রাত হয়েছে, নাটক না করে বিছানায় ঘুমান। চাইলে আমার বুকেও ঘুমোতে। লজ্জায় কথাটা শেষ করতে পারল না, পরক্ষণই বলল, বেশি ঢং না করে বিছানায় ঘুমিয়ে যান তো, আপনার লাভের জন্যই বলছি। বলে অপর পাশ ফিরে শুয়ে পড়ল তিহু। আজকে একটু বেশি লাগাম ছাড়া কথা বলে ফেলেছে সে। ইচ্ছে করে করছে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে। এদিকে সে অপর পাশ ঘুরতে মুচকি হাসল নীল। শুয়ে পড়ল তিহু ডান পাশে। ঠোঁটে চাপা হাসি তখনও বিদ্যমান তার। আলতো হাতে টেবিল ল্যাম্পটা অফ করে দিল সে। সমগ্র কক্ষ নিমজ্জিত হলো ঘুটঘুটে আধারে। তপ্ত রোদ্দুরে আবৃত ধরণী। বেলা চড়াও হয়েছে বেশ। সোনালি রোদ্দুরের তীক্ষ্ণ আলোয় কক্ষের স্নিগ্ধতা সবে মাত্র ভাঙতে শুরু করেছে। তিহু আজ বেশ পড়ে উঠেছে। ভার্সিটি যাবে কি না, নাহার সাথে দেখা করতে একবার তার রুমে গিয়েছিল সে। হঠাৎ নিজের রুমে প্রবেশ দেখতে পেয়ে তিহু চোখ সরু করে তাকালো রুমের দীঘল চড়া আয়নার সম্মুখে দাঁড়িয়ে সযত্নে চুল আঁচড়াচ্ছিল নীল। তিহু হাতে থাকা ফোনটা ঘাঁটতে ঘাঁটতে আর দৃষ্টিতে এক ঝলক আয়নায় তাকালো। তবে আয়নায় তিহুর প্রতিচ্ছবি দেখার পরও নীল ভ্রুক্ষেপহীন, যেন নিজের প্রস্তুতিতেই সে মগ্ন। এরপর সে পাশে রাখা একটি কালো সোনালি বোতল তুলে নিল। ফুস করে এক শব্দে বোতল থেকে সুগন্ধির একটা ঘন আস্তর সারা ঘরে ছড়িয়ে পড়ল। তীব্র কিন্তু মোহিত করা সেই সুঘ্রাণে নিমিষেই ঘরের শীতল বাতাস যেন এক উষ্ণ আভিজাত্য লাভ করলো। ঘরের স্নিগ্ধতা পুরোপুরি ভেঙে গিয়ে এখন সেখানে শুধু বিলাসবহুল পারফিউমের গন্ধ আর সোনালি রোদের উজ্জ্বলতা। ছাত্র জীবন শেষে আজ অনেক বছর পর নীল একা জনসম্মুখে দাঁড়াবে। নেতার পিছে নিজের প্রথম রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দিতে যাবে সে। এটি তার প্রথম যুদ্ধ এবং প্রস্তুতির প্রতিটি পদক্ষেপ সে গুরুগম্ভীর, দায়িত্বের ছাপ স্পষ্ট। তার চোখে মুখে এক দৃঢ় সংকল্প। তবে তিহুর দিকে পাত্তা না দেয় সে মুখ কুচকে চেয়ে আছে নীলের দিকে। নীল বিছানায় থাকা ওয়ালেটটা তিহুর পাশ থেকে তুলতে যেতেই তিহু তার হাত আঁকড়ে ভ্রু গুছিয়ে বলল, সকাল সকাল এত সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে মিস্টার? নীল তার ওয়ালেটটা হাতে তুলে বলল, Listen, I'm already too much handsome, so I don't need any extra effort to look good. Got it? ঢঙে আর বাঁচি না, বেশি ঢং না করে বলে ফেলুন তো কোথায় যাচ্ছেন। Listen, I'm young and very good looking, and every girl has a crush on me, so I have full right to enjoy my life. তিহু হাতের বন্ধনে থাকা নীলের হাতটা আরো শক্ত করে ধরলো। চিবিয়ে চিবিয়ে বলল, I also have the full right to kill all the girls who have a crush on you, don't I? নীল ঠোঁট চেপে হাসলেও সেটা লক্ষ্যগত হলো না তিহুর, বরং সে দ্বিগুণ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কোথাও যাবেন না আপনি। তাদের এমন মুহূর্তে কিছু না বলে দ্রুত রুমে প্রবেশ করলো আসিফ। জলদি কণ্ঠে বলল, ওই সময় হয়ে যাচ্ছে তো, সমাবেশ অলরেডি অনেক ভিড় জমা হয়েছে।
হঠাৎ সে লক্ষ্য করলো তিহুর নীলের ঘনিষ্ঠ অবস্থা। দ্রুত অপর পাশ ফিরে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল। সরি। এদিকে আসিফের কথায় তিহু বুঝলো নীল এতক্ষণ তাকে ঘোল খাওয়াচ্ছিল। সে মূলত সমাবেশে যাচ্ছে। তিহু কোমরে হাত রেখে মুখ কুচকে বলল। ইউ নীল অপর দিকে ঘুরে মুচকে এসে বেরিয়ে গেল রুম থেকে। নেতা সাহেব আমার উপর রেগে আছেন, এত চেষ্টার পরেও রাগ ভাঙাতেই পারছি না রে। ভার্সিটির ক্লাস শেষে বরাবরের ন্যায় খোলা উদ্যানটায় বসেছিল তিহু অন্তরঙ্গ 3 বন্ধু। হঠাৎই তিহুর এমন কথায় মাহা অপর দিকে থেকে ঘুরে মুখ বাঁকিয়ে বলল। খুব ভালো হয়েছে, আর একটু যা পাকামি করে ভাইয়ার কথা না শুনে। ধুরবাল, তুই আমার বান্ধবী না কি বলতো? আগের জন্মে আমি নিশ্চিত কোনো বড় পাপ করেছিলাম, না হলে তোর মতো একটা শাকচুনি কেন আমার কপালেই জুটবে? কোথায় আমি বললাম অ্যাডভাইস দে, তা না বেটি শুরু করেছে ভণ্ডামি। মা তার প্রত্যুত্তরে কিছু বলার আগে সেখানে উপস্থিত হলো রাফিন। ব্যাস, মা মুখে কুলুপ আটলো। এদিকে তার উপস্থিতিতে মুখ চেপে হেসে একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় করলো তিহু রিশাদ। রাফিনকে দেখেই সেখান থেকে উঠে গেল মাহা। রিশাদও কিছু কথা সেরে কিছু পরপরে পিছু নিল মাহার। তারা চলে যেতে তিহু আশেপাশে চেয়ে বলল। নেতা সাহেব আসেননি? রাফিন থপ করে বসে পড়ল দুর্বা ঘাসের ওপর। তিহুর দিকে ফিরে অসহায় দৃষ্টিতে বলল। তোমার আর আমার কপাল পোড়া সিস্টার, সবাই খালি আমাদের উপর রাগই করে গেল। এই তোমার বেস্টুকে দেখো না, কতদিন ধরে চেষ্টা করছি, বেরিয়ে আমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলেন না এখনো পর্যন্ত। বাই দ্য ওয়ে, নীল সমাবেশে ব্যস্ত তাই আমাকে বললো আসতে। তিহু ছোট্ট করে বলল। ও। পরক্ষণে রাফিনের দিকে ফিরে সান্ত্বনা দেওয়া স্বরে বলল। টেনশন না ব্রাদার, তোমার প্রবলেমের সলিউশন আমিই দেবো কালকে। আমার কাছে ঝাক্কাস একটা প্ল্যান আছে, শুধু তুমি পাশে থাকবে কিনা বলো। রাফিন তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল। কি প্ল্যান? তিহু একে একে তাকে সবটা বুঝিয়ে বলল। কথার শেষেই এক প্রকার লাফিয়ে উঠল রাফিন উচ্ছ্বাসিত ভঙ্গিতে কণ্ঠে বলল। এই না হলে আমার সিস্টার, পুরাই ঝাক্কাস প্ল্যান। তুমি যা বলবে তাই হবে। এখন বলো তুমি কি ট্রিট চাও? আপাতত কালকে আগে সাকসেস হই, তারপর না হয় ট্রিট দিব। রাফিন তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। ওকে, তাহলে ডিল ডান। তিহু তার সঙ্গে হাত মিলিয়ে বলল। ডান। তপ্ত রোদ্দুরে আবৃত গোটা ধরনী সোনালি রোদ্দুরে উষ্ণ আভায় কেটেছে ভোরের রেস। বেলা চলেছে, শুরু হয়েছে কর্মব্যস্ততা। সকলে যে যার মতন বেরিয়ে পড়েছে কর্মস্থল। এদিকে নীল তো মহাব্যস্ত, ব্যবসা রাজনীতি সব মিলে বিশ্রী অবস্থা তার। পূর্ব পরিকল্পনা মোতাবেক তিহু আজ ভার্সিটি যাবে না। সকাল সকাল খাওয়া দাওয়া সেরে কল লাগালো তাদের 3 বন্ধুর গ্রুপে। সঙ্গে সঙ্গে রিসিভ করে জয়েন করলো মাহা রিশাদ দুজনেই। তিহু কাল বলেই বেরিয়ে রেখেছিল আজ সে ভার্সিটি যাবে না, তাই মাহা রিশাদও ছুটি কাটাচ্ছে। অবশ্য আজ যে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো ক্লাস ছিল তেমনটাও নয়, তাই ইচ্ছাকৃত অবসর নিয়েছে 3 জনেই। ফোন রিসিভ করে খুম কণ্ঠে রিশাদ বলল। এই বল, কি করবি? তুই এখনো ঘুমাচ্ছিলি? কি আর করার, সিঙ্গেল মানুষ, তাই পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। লাইক সিরিয়াসলি রিশাদ, আজকে না আমাদের বেরোনোর কথা ছিল, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তিহু চেঁচিয়ে মার উদ্দেশ্যে বলল। আমার হয়ে ওকে একটা লাথি মার মাহু। কুল ডাউন সুইটহার্ট, নিজের ব্রেনটাকে কাজে লাগাও। তাকে বোঝাও তুমি যেখানে আমিও ঠিক সেখানে। মানে কেউ ঋষের কাছে নেই, থাকলে ওর চুল একদম মাথায় থাকতো না। সব কয়টা রাজাকার শালা, তুই ঘুমা পড়ে পড়ে, একেবারে মর তুই। অনেকদিন চল্লিশা খাই না। অতঃপর সে মাহার উদ্দেশ্যেই বলল। তুই কি আসবি? আর ওই শালার কথা বাদ দে, ও পড়ে পড়ে মরার মতো ঘুমাক। আমি আর আমার ননদিনীরা আসছি, তুই জলদি জলদি বের হো মাহু। ননদ মানে? এক লহমায় ঘুমের সমস্ত রেস কেটে গেল রিশাদের। আমার বরের বোনেরা হালা, আর তুই মর, একদম আসবি না। রিশাদ চট জলদি বিছানায় উঠে অলস্য ভেঙে দ্রুত কঞ্চে বলল। আরে তা আগে বলবি না তোর ননদ আসছে? তাহলে তো আমি কখন উঠে যাই। এই তোরা দুইজন বকবক কর, আমি গেলাম রেডি হতে। মাহা বেরিয়ে যেতেই রিশাদ তিহুর উদ্দেশ্যে বলল। তুই তোমার কলিজার বান্ধবী, রাগ করিস না বান্ধবী আমার, তোর ছোট ননদটাকে নিয়ে আসিস, ঠিক আছে? তিহু ফোন কেটে দিতে দাঁতে দাঁত চেপে বলল। শালা ঢিলা ক্যারেক্টার, আনবো না, যা। আরে আরে কথাটা তো।
তাকে কথা শেষ করতে না দিয়েই ফোন কেটে দিল তিহু। বিরক্তিতে মুখ কুঁচকে বলল, শালা ভণ্ড। তপ্ত দুপুরে কড়া রোদ উপেক্ষা করে তিহু, মাহা, রিশাদ হাজির হলো ঢাকার অন্যতম বিলাসবহুল শপিং মল কাম ক্যাফে ব্লু হ্যাভেনে। বিশাল আয়তনের এই ক্যাফেটি শহর জুড়ে পরিচিত তার আভিজাত এবং নান্দনিক ইন্টেরিয়রের জন্য। কাচের দেয়াল ঘেরা বিশাল বিল্ডিংয়ের একপাশে রয়েছে নামি দামি ব্র্যান্ডের শোরুম, আর অন্য পাশে আড্ডার জন্য মনোরম ক্যাফে। ভিতরে ঢুকতেই এসির হিমশীতল হাওয়া আর মৃদু মিউজিকের শব্দ। তিহুর ভেতরটা উচ্ছ্বাসিত হলো খানিক। মাহা গল্প করলেও গোমরা মুখে দাঁড়িয়ে আছে রিশাদ। মাহা ইশারায় তিহুকে দেখালো রিশাদের অবস্থা। তিহু ঠোঁট চেপে হেসে রিশাদকে খুঁজছে বলল, কি হলো, মুখ গোমরা করে আছিস কেন? তুই না আমাকে বলেছিলি তোর ননদ আসবে? হালার মদ না, তোকে যদি তখন ওটা না বলতাম তুই এখনো আসতি। আর জানিস না আজকে স্কুল ডে, তুই যার কথা বলছিলি সে এমনিতেও আসতে পারতো না। রিশাদ অপর পাশ ঘুরলো। মাহা আর তিহু ইচ্ছে করেই খেপাতে লাগলো তাকে। তিনটে মিলে এগিয়ে গেল শপিং কমপ্লেক্সের দিকে। ঘন্টা দুয়েক চললো ধুমধাম কেনাকাটা। জামা কাপড় থেকে শুরু করে প্রসাধনে কিছুই বাদ রাখলো না ওরা। তবে কেনাকাটা মাহা আর তিহুর হলেও শপিং ব্যাগগুলো হাতে নিয়ে সবারই তখন নাজেহালের দশা রিশাদের। কেননা ব্যাগগুলো তাকে বহন করতে হচ্ছে। গরমে গলা শুকিয়ে কাট তার। হঠাৎ রিশাদি তাদের উদ্দেশ্যেই বলল, চল কাল নাগিনীরা, এবার অন্তত কোনার কফি শপটাতে গিয়ে বসি। আহ কি শান্তি, ব্যাগগুলো আমার হাতে আর নিজেরা কি সুন্দর করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যক্রমে নিস্তার পেল রিশাদ। তিহু ফোন দিতে ড্রাইভার এসে ব্যাগপত্রগুলো নিয়ে গেল। সবাই মিলে এগিয়ে গেল ক্যাফেটেরিয়ার দিকে। ক্যাফেটে ইনডোর প্ল্যান্ট আর নিয়ন আলো সাজানো। বসার জায়গাগুলো বেশ প্রাইভেট এবং আরামদায়ক। কিন্তু ক্যাফের ভেতরে পা রাখতে তিহু চোখ আটকে গেল একদম কর্নার একটা টেবিলের দিকে। হঠাৎ করেই ওর পায়ের গতি থমকে গেল। তাদের অগ্রভাগে চেয়ারে পিঠ ঠেকে বসে আছে এক অষ্টাদশী রমণী, আর তার ঠিক সম্মুখেই রাফিন ঝুঁকে বসে। মেয়েটির হাতে হাত রেখে রাফিন খুব নিবিড় মনে কথা বলছে। দূর থেকে দেখা যাচ্ছে রাফিনের মুগ্ধ দৃষ্টি আর ঠোঁটের কোণে লেগে থাকা সার্বক্ষণিক হাসি। হঠাৎই পাশ থেকে রিশাদ বলল, আরে ওইটা কি রাফিন ব্রোনা? কিন্তু সাথে ওই মেয়েটাকে? তার কথা সম্মুখ পানে চাইল মাহা। দেখলো রাফিনের সঙ্গে কোনো এক তরুণীর এমন অবস্থান। কোনো কথা বলতে পারল না সে। হঠাৎই চোখের কোণে একরাশ বিস্ময় আর অজানা এক অভিমান দানা বাঁধতে শুরু করলো তার। মুহূর্তেই ফিকে হয়ে গেল এতক্ষণে সমস্ত আনন্দ। অদ্ভুত বিস্মিত কণ্ঠে সে বলল, ওটা রাফিন? হ্যাঁ, হয়তো আমার বড় যার সঙ্গে দেখা করতে এসেছে। আচ্ছা চল, কাবামে হাড্ডি হতে হবে না, তার চেয়ে বরং আমরা অন্য ক্যাফেতে যাই। বড় চা কথা তো শ্রবণ গোচর। মাহার সমস্ত যাতনায় উবে গেল মুহূর্তে। বজ্রহত কোনো রূপসী বিজুরি কন্যার ন্যায় ক্ষুদ্র কণ্ঠে সে বলল, বড়জা মানে? বড় যা মানে বড় যা মানে আমার ব্রাদারের তাকে কথা শেষ করতে দিল না মাহা। চিৎকার করে বলল, ও স্টপ স্টুপিড, জাস্ট স্টপ দিস। কিসের আবার স্টপ? মানুষটা আর কতদিন সিঙ্গেল থাকবে? হ্যাঁ, তোর জন্য কতদিন ওয়েট করলো, আর যখন ফিরে আসলো তখন তুই তাকে বারংবার রিজেক্ট করলি। তাহলে এখন যদি সে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে দোষটা কি শুধুমাত্র তার হবে? মা নিতেই পারল না তিহুর কথাগুলো। এদিকে রাফিন বারংবার আর চোখে মাহার দিকে তাকালেও মাহা তাকানোর সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে, যেন অবজ্ঞা করছে তাকে। মাহা আর পারল না। ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় এগিয়ে গিয়ে এই দিক ওদিক কোনো দিকে না তাকে সোজা দুই হাতে কলারি আঁকড়ে ধরল রাফিনের। তার এমন কাণ্ডে হতবাক রাফিন সহ উপস্থিত সকলে। রাফিন দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, হোয়াট ননসেন্স মাহা, কলার ছাড়ো আমার। মাহা আরো জব্দ করলো করে ধরলো কলার। সর্বশক্তিতে তার ছাকিয়ে বলল, ছেড়ে দেবো মানে? ছেড়ে দেবো বলে কি ধরেছি নাকি? আর কি বললে? ননসেন্স। এখন তো ননসেন্স লাগবেই। আস্তে মাহা, এটা পাবলিক প্লেস। তোর পাবলিক প্লেসের গোষ্ঠী কি লাইফ? আগে বল, এই মেয়েকে। মুখ সামলাও মাহা। আরে এই মেয়েকে জেনে তোমার কি? ও আমার তাকে কথা শেষ করতে দিল না মাহা। সপাটে রাফিনের বা চলে থাপ্পড়ি মেরে নিজেই কেঁদে দিল। ডুকরে ডুকরে ক্রন্দনরত কঞ্চে বলল, সব শেষ তাই না? 2 দিন পিছন পিছন ঘুরেছো আর আমি পাত্তা দিইনি দেখে সব শেষ। আর আমি সেই কিশোরী বয়স থেকে অপেক্ষার প্রহর গুনতে গুনতে একটু একটু করে নিঃশেষ হয়ে এসেছি।
তবু হাল ছাড়িনি। তোমার ফেরা না ফেরা, আমার সাথে দেখা হওয়া না হওয়া, সবটাই যদি বলি কাকতালীয় ছিল, অথচ তবুও তোমাকে খুঁজে ফিরেছে মন। বৃহতের তল্লাটে হাজারো মানবের ভিড়ে এই দৃষ্টি শুধুমাত্র একজনকে খুঁজে ফিরেছে। হৃদয় যেখানে আটকে আছে বহুকাল ধরে, অথচ তুমি। কথা বলার এক পর্যায়ে রাউফিনের বুকে আছড়ে পড়ল মাহা। কেঁদে উঠল শব্দ করে। রাউফিন দ্রুত তাকে বুকে আগলে বলল, বহুকাল ধরে হৃদয় মরুভূমির ন্যায় খা খা করছিল জানো। আজ তোমার বলা কথাগুলো এক পশলা বৃষ্টি হয়ে সজীবতা আনলো কোথায়। মা মুখ তুলে চাইলো। রাউফিন হেসে তার ভেজা চোখ মুছিয়ে বলল, এটা সমস্তটাই একটা প্ল্যান ছিল। তোমার মুখ থেকে হৃদয়ের কথাগুলো শোনার ফন্দি মাত্র। মানে? রাউফিন হেসে ইশারা করতেই গলা খাকারি দিয়ে মুখ থেকে নিকাব সরল নাহা। হেসে বলল, কেমন দিলাম বড় বৌমনি? নাহা তুমি? তিহু এগিয়ে এসে নাহার কাঁধে হাত রেখে বলল, ইউ আর দ্য গ্রেট ননদিনী, সুপার সুপার হয়েছে। নাহা তিহুর দিকে ফিরে দৃষ্টি বিনিময় করে হেসে উঠল। মাহা দ্রুত রাউফিনের থেকে সরে গিয়ে তিহুর উদ্দেশ্যে বলল, মানে এতক্ষণ নাটক করছিলি তোরা? তিহু তাকে ভুল সংশোধন করে দেওয়ার স্বরে বলল, একদম নয়, কল ইট ড্রামা সুইটার। নাটক বলে অসম্মান করিস না। ইউ। মাহা তার দিকে তেড়ে গিয়ে বলল। তিহু দ্রুত নাহার পেছনে লুকিয়ে রাউফিনের উদ্দেশ্যেই বলল, তোমার পাগলা প্রেমিকাকে সামলাও ব্রাদার। এত দ্রুত আমার বরকে বিপত্তি করতে চাচ্ছি না আমি। এই রিশাদ, নাহা দ্রুত আয়। নাহা রিশাদ একযোগে বলল, আসছে। আসি। বলেই সেখান থেকে দৌড়ে পালালো সব কটা। মাহা তাদের পেছনে নিতে যেতেই রাউফিন পেছন থেকে তার হাত আঁকড়ে ধরে বলল, কোথায় পালাচ্ছ লাভ লাইন? এখন থেকে তোমার স্থান আমার বাপ আসে। একদম তিরিং বিরিং করবা না আর। বহুত জ্বালিয়েছ আমায়। খানমহলের বিশাল অট্টালিকাটি আজ যেন এক নিঝুম পড়ে। পরিবারের সবাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে শহরের বাইরে যাওয়ায় থমথমে নিস্তব্ধতা গ্রাস করেছে চারিপাশে। হঠাৎ নিস্তব্ধতা চিরে গেটের সামনে চাকার ঘর্ষণ আর ইঞ্জিনের পরিচিত গর্জন শোনা গেল। নীল ফিরেছে। কালো রঙের পাজারোটা পোর্টিকোর নিচে থামতেই ড্রাইভার দ্রুত নেমে দরজা খুলে দিল। গাড়ি থেকে নামলো নীল। পরনে সাদা শার্টের হাতা দুটো কোনোই অবধি গোটানো, টাইটা কিছুটা আলগা করা। সারাদিনের রাজনৈতিক সমাবেশের ধকল আর তপ্ত রোদের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। দরজায় নক না করে সরাসরি ডুপ্লিকেট চাবি দিয়ে নিয়ে তা খুলল নীল। চাবিটা পকেটে পুরে ধীর পায়ে ড্রয়িং রুমে ঢুকলো। তবে আজ বাড়ির ভেতরটা অন্যদিনের মতো নয়। আবছা হলদেটে আলোয় চারপাশে এক মায়াবী রূপ নিয়েছে। এইদিকে গেট খোলার শব্দে দ্রুত ড্রেসিং টেবিলের সম্মুখ থেকে উঠে দাঁড়ালো তিহু। সবাই গেলেও একমাত্র বাসায় সেই রয়ে গেছে। কারণ একটা কর্মস্থলে ব্যস্ততার দরুন নীল যেতে পারবে না। আর যেখানে নীল নেই সেখানে কখনো তিহু থাকতেই পারে না। দ্রুত পায়ে এগিয়ে চলো সম্মুখ পানে। বাড়িতে একটা পরিচারিকাকেও না দেখতে পেয়ে ফুকুটালো নীল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে যেতে হঠাৎ তার দৃষ্টি আটকালো সম্মুখ পানে, যেতে দাঁড়িয়ে আছে এক রূপসী নীলাঞ্জনা। ঘন নীল রঙের শাড়ি, হাত ভর্তি রেশমি চুড়ি আর অবিন্যস্ত চুলের ভাঁজে তিহুকে দেখে নীলের ক্লান্ত চোখ জোড়া মুহূর্তে স্থির হয়ে গেল। বড্ড মায়াবী দেখাচ্ছে তিহুকে, যেন শরতের মেঘমুক্ত আকাশে এক চিলতে নীল চাঁদ। কতক্ষণ অতিবাহিত হলো জানা নেই, তবুও নীল চেয়ে থাকলো মুগ্ধতায়। হঠাৎ তিহুর কাছাকাছি আসা আর চুরি রিনি চিনি শব্দে ধ্যান ভাঙলো নীলের। তৎক্ষণাৎ মুগ্ধতা ঠেকে দিয়ে সে শিকুচকে গম্ভীর কঞ্চে বলল, তুমি যাওনি? কেমন লাগছে আমায়? নীল জবাব দিল না। পাশ ঘুরে উঠে গেল দোতলায়। তিহু মুখ কুচকে কোমরে হাত দিয়ে দাঁড়ালো, মুখ বাঁকিয়ে বলল, মিস্টার গুরু গম্ভীর পলিটিশিয়ান, এত ঢং কেন আপনার? হ্যাঁ, আজ যদি আপনার ঢঙের দফা রফা না করেছি তো আমার নামও। কথা শেষ না করেই দোতলার উদ্দেশ্যে রওনা হলো সে। কক্ষে প্রবেশ মাত্র তিহু বুঝলো নীল ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে বোধ হয়। ওয়াশরুমে চুপচাপ পানি পড়ার শব্দ সেটারই প্রমাণক। তিহু দ্বিগুল আয়নায় নিজের তাকে ঠোঁটে লেগে থাকা রজ্জকটা আর একটু গাঢ় করল। মুহূর্তেই কয়েকের মাঝে ওয়াশরুম থেকে বেরোলো নীল। বের হতে হতেই নীলের চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নার দিকে। আয়নায় প্রতিফলিত হচ্ছে তিহুর প্রতিচ্ছবি। খুব যে নিবিষ্ট মনে ঠোঁট গাঢ় করে রজ্জক দিয়েছে
সিক্ত চুলের মাথা থেকে চুইয়ে পড়া এক ফোঁটা পানি নীলের গলার কাছে এসে থামলো, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তার সমস্ত মনোযোগ তকু এখন ওই নীল শাড়িতে মোড়ানো চঞ্চলা মেয়েটির দিকে। নীলকে বের হতে দেখে তিহু আয়না থেকে একটা বাঁকা হাসি দিল। হাত বাড়িয়ে কানের ঝুমকাটা একটু ঠিক করে নিয়ে আলতো স্বরে বলল, উফ মিস্টার পলিটিশিয়ান, আপনার নজরটা একদম হাই ভোল্টেজ ক্যামেরার মতো। এভাবে স্ক্যান করলে তো আমি লজ্জায় লাল হয়ে যাব। কেন নিজেকে সামলাতে খুব কি কষ্ট হচ্ছে? নীল দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল আলমারি থেকে নিজের শার্ট নিতে নিতে গম্ভীর গলায় বলল, শাট আপ স্টুপিড। আর তুমি এখানে কি করছো? সবার সাথে গেলে না কেন? তিহু ধীর পায়ে নীলের সামনে এসে দাঁড়ালো। শাড়ির আঁচলটা কাঁধ থেকে একটুখানি সরে গিয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। সে নীলের খুব কাছে গিয়ে আদরে কঞ্চে বলল, আমার বরটা একা বাসায় থাকবে আর আমি কিনা বাইরে ফুর্তি করব? আমি কি অতটাই খারাপ বলুন? নীল শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তিহুর গায়ের মেলি পারফিউমের তীব্র সুবাস আর চুরির চুংটাং শব্দে তার ভেতরের গাম্ভীর্যের দেয়ালটা যেন বালির বাঁধের মতো ভাঙতে শুরু করেছে, অথচ সে তা প্রকাশ করতে পারছে না। তবুও বুঝতে পারছে নীলের অবস্থা। সে ইচ্ছে করে আরেকটু ঘনিষ্ঠ হলো নীলের। এদিকে তার এমন কাছাকাছি আসতে বেহাল দশা নীলের। সে তাতে ধর চেপে বলল, নূর। তিহু এক পা পিছিয়ে গিয়ে খিলখিল করে হেসে উঠল। ও মা, এমন করছেন কেন মিস্টার? আমাকে দেখে কি সব ক্যালকুলেশন এলোমেলো হয়ে যাচ্ছে? আপনার চোখ তো বলছে আপনার হার্টবিট বেশ ফাস্ট হয়ে গেছে। যাই হোক, বলুন তো আমার কেমন লাগছে? নীল এক পলক তাকে আবারও চোখ ফিরিয়ে নিল, মনে মনে বলল, নীলাঞ্জনা। কিন্তু মুখে বলল, সুন্দর তো মোটেই না, শখের মতো লাগছে। যাও তো, চেঞ্জ করে ঘুমাও গিয়ে। এবার নীল একদম মুখোমুখি দাঁড়িয়ে তার দু গালে হাত রাখলো। কাজল কালো ডাগর চোখের দীর্ঘ আঁখি পল্লব বারংবার ঝাপটে বলল, তাই নাকি? তাহলে এমন সং সেজে থাকলে যদি কেউ অমন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, তাহলে আমি সার্বক্ষণিক এমন সং সেজেই থাকতে চাই। তিহুর এমন দৃষ্টিতে আর নিজেকে সামলাতে পারল না নীল। তিহুর কবজিটা হ্যাচকা টানে ধরে নিজের কাছে টেনে নিল। তাদের মাঝখানে দূরত্ব এখন নেই বললেই চলে। নীলের তপ্ত নিঃশ্বাস তিহুর কপালে আশ্রয় পড়েছে। সে নিচু স্বরে বলল, বেশি বাড়াবাড়ি করছো নূর, এর ফলাফল ভালো হবে না কিন্তু। আমি চাই সে ভয়ঙ্কর ফলাফলটা দেখতে। বাইরে তখন নিঝুম রাত। আকাশে কপালে রূপলি চাঁদের চেপ। জানালার ছিঁড়ে ছিঁড়ে পর্দা ঠেলে এক ফালি স্নিগ্ধ জোছনা চুরের মতো ঘরের ভিতর ঢুকে পড়েছে। সেই মায়াবী আলোর মাঝে একজোড়া কপত কপতি তিহু শাড়ির ভাঁজে ভাঁজে চাঁদের আলো লুটিয়ে পড়েছে, আর নীলের চোখে খেলা করছে এক গভীর প্রশান্তি মেশানো দহন। ঘরের দেয়াল জুড়ে তাদের ছায়া দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে, যেন দুই বিভাগী মনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এই নিভৃত লগ্নে। বাতাসের হিল্লোর, তিহুর চুলের সুবাস আর রেশমি চুড়ির ক্ষীণধ্বনি সেই নিস্তব্ধতাকে আরো নিবিড় করে তোল। প্রকৃতি এই মোহনীয় মায়া আর হৃদয়ের অদম্য টান সব মিলেমিশে এক অলৌকিক আবেশে আচ্ছন্ন হয়ে রইল ঘরটি, যেখানে এই শব্দরা আজ মৌন, কেবল অনুভবেরা কথা বলছে নিরন্তর। রাতের প্রহর তখন আরো গভীর হয়েছে। জানালার বাইরে রূপলি চাঁদটা এখন ঠিক মাথার উপর। ঘরের ভেতরে আধো অন্ধকার, কেবল কোণের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেওয়ায় ঘর জুড়ে এক মায়াবী আভা ছড়িয়ে পড়েছে। ল্যাম্পের নিচ থেকে বিচরিত নীলাভ নিয়ন আলোটা তিহুর ঘুমন্ত মুখের উপর আলতো করে এসে পড়েছে। আচ্ছা, তার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। নীল ধীর পায়ে বিছানার পাশে এসে বসল। তিহুর অঘরে ঘুমোচ্ছে। ঘুমের ঘোরে ওর কপালের উপর অবাধ্য একগুচ্ছ চুল এসে পড়েছে, যা নিয়ন আলোর ছোঁয়া অদ্ভুত সুন্দর লাগছে। নীল নিবিষ্ট দৃষ্টিতে এক মনে চেয়ে রইল ঘুমন্ত অপরূপার পানে। আশ্চর্যজনিত হয়ে ভাবলেও সারাদিন এই মেয়েটা কি পরিমাণ যন্ত্রণা দেয় তাকে, অথচ ঘুমের ঘোরে ওকে দেখলে মনে হয় জগতের সবটুকু সারালো যেন ওর এই শান্ত মুখ ছবিতে লুকিয়ে আছে। তিহুর সেই দুষ্টু মিষ্টি ভরা কথাগুলো আর চঞ্চলতা নীলের মনের গহীনে এক অদ্ভুত দোলা দিয়ে গেল। ওর ঠোঁটের কোনো অজান্তে এক টুকরো মুচকে হাসি ফুটে উঠল নিয়ন আলোর সেই মায়াবী আবহাওয়ায়। নীলের মনে হলো
এই মুহূর্তটুকু চিরকাল স্তব্ধ হয়ে থাকুক। সে মুগ্ধ নয়নে তিহুর দিকে তাকিয়ে থেকে আনমনে নিজের অজান্তে গুনগুনি এক সুরের রাজ্যে হারিয়ে গেল। গ্রীষ্মের তপ্ত দ্বীপ্রহরে সূর্যের প্রখর তেজস্বী রশ্মি বিকিরিত হচ্ছে ধরণী জুড়ে। একটি বিশাল মঞ্চের উপরে দাঁড়িয়ে উত্তাক্ত কণ্ঠে ভাষণ দিচ্ছে আগামী নির্বাচনের বলিষ্ঠ কাণ্ডারি ওয়াহাজ খান নেল। সম্মুখে অগণিত মানুষের উত্তাল জনসমুদ্র, যেন এক অন্তহীন মানব ঢল। দীর্ঘক্ষণ ধরে সেই জনপথের বিবিধ সমস্যা ও আগামীর স্বপ্ন নিয়ে অমোঘ বক্তব্য পেশ করছে। পরিধানে থপথপে শুভ্র পাঞ্জাবে প্রখর রৌদ্রতাপে তাহার তীক্ষ্ণ ললাট বেয়ে নামছে শ্বেতবিন্দু, যা মুক্তনায় চিকচিক করছে। সুস্থভাবেই এতক্ষণ বক্তব্য প্রদান করছিল সে। হঠাৎ পাশ থেকে ইভাজ ফিসফিসে কি যেন বলল তাকে। সঙ্গে সঙ্গে হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল তার। শান্ত শীতল দৃষ্টিতে ফুটে উঠল আগ্নেয়গিরির উত্তপ্ত অগ্নিশিখা। আর এক মুহূর্ত আর দণ্ডায়মান রইল না নেল। সংক্ষিপ্ত 2-4টি কথা বলে বিদায়ের ঘোষণা করল। মঞ্চ থেকে অবতরণ করে জনসাধারণের ভিড় অপসারণ করে সে দ্রুত এগিয়ে চলল সম্মুখ পানে। প্রখর খরতাপ পেরিয়ে তিহু আর মা এসে পৌঁছালো ভার্সিটি থেকে কিছুটা দূরে একটি রেস্টুরেন্টে। রিশাত আজ অনুপস্থিত, একটা ব্যক্তিগত কারণে সে আসতে পারেনি। তিহু মা ভেতরে প্রবেশ মাত্র দেখতে পেল রেস্টুরেন্টটা প্রায় ফাঁকা। অবশ্য এই সময়টা ফাঁকা থাকারই কথা। তারও আশেপাশে কোনো ভালো ক্যাফে পেল না তারা, সেখানেই যেহেতু রেস্টুরেন্টে আসতোই না। যাই হোক, সব শেষে উত্তর দিকে জানালার পাশে একটা ফাঁকা টেবিলটাতে বসলো তারা। অর্ডার করলো পছন্দের খাবার, অতঃপর গল্পে লিপ্ত হলো। তিহু ঠোঁট উল্টে নাক চেনে পড়ল। কি আর বলবো, দুঃখের কথা বড় যা। কালকে তোদের মিল করালাম, অথচ আমার। ঢং করছিস কেন? কেন কালকের প্ল্যান কাজে আসেনি? আর প্ল্যান? কত কষ্ট করে সাজুগুজু করলাম, ঢং দিলাম। ট্রাস্ট মি, অত ঢং আমি জীবনেও করিনি। ইভেন কালকে আমি নিজে শাড়ি পরেছিলাম দোস্ত, নিজে। তারপর তারপর আর কি? শালা আনরোমান্টিক বেটা কি বলো জানিস? কি বলো যে দুধ গরম করে নিয়ে এসো। লাইক সিরিয়াসলি দোস্ত, আমি সাজুগুজু করলাম তার রাগ ভাঙাতে, আর মদন আমায় বলে দুধ গরম করে আনতে। মাহা এবার সশব্দে হেসে উঠল। তিহু গভীর দৃষ্টিতে তাকাতেই নিজেকে সামলাতে মাহা বলল, সরি। হাসো, যত ইচ্ছা হাসো। রাগ করিস না সোনা, কিন্তু তারপর বল, তারপর কি হলো? তারপরে আর কি, ইচ্ছে করছিল লাথি মারতে, কিন্তু নিজেকে সামলে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। মাহা এবার এতক্ষণ সামলে রাখা হাসিটা বের করে দিল, শব্দ করে হেসে বলল, যেমন তুই তেমন তোর বর, আর তেমন তার রাগ। তিহু মাহা যখন এমন গল্পে মগ্ন, তখন হঠাৎ সেখানে উপস্থিত হলো এক অজ্ঞাত ব্যক্তিত্ব। পোশাকে আশাকে পাশ্চাত্যের ছোঁয়া, বাঙালি আনার ছিটে ফোটা নেই কোথাও। দেখতেও ইউরোপিয়ানদের মতো। রমণীটি হুট করে তিহু আর মাহার টেবিলের সম্মুখে এসে দাঁড়ালো। আলাপ জমাতে তাদের সামনের চেয়ারটাতে ইশারা করে বলল, ক্যানাই? তিহু মাহা এক ঝলক মুখ তুলে চাইলেও পরক্ষণে তিহু বলল, Yes, sure. রমণীটি হেসে বসলো সেথায়। গল্পরত তিহু আর মাহার দিকে চেয়ে বলল, If you don't mind, can I ask a question? তিহু ফুকুটালো। মাহা বলল, Yes. মেয়েটি কোনো বিচলিত না হয়ে তিহুর উদ্দেশ্যে বলল, তুমি নুরাইন, তাই না? তিহু অবাক হলো। না, মেয়েটির ভাঙা বাংলা বলায় নয়, বরং তার নাম ধরে বলায়। সে বিস্মিত কণ্ঠে কিছু বলার আগেই ঘটল আরেক অঘটন। আপদের ন্যায় সেখানে উপস্থিত হলো তিহুর জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি, আরহাম। তাকে দেখে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো তিহু। মাহা কিছু না বুঝে তিহুর দেখা দেখে উঠে দাঁড়ালো, বলল, কি হয়েছে? দ্রুত চল, পরে বলছি সব। তিহু তার হাত ধরে টান দিয়ে বলল। সে যখন মাকে নিয়ে বেরিয়ে যেতে উদ্যত, তখনই তার অপর হাত আঁকড়ে ধরল আরহাম। কোথায় যাচ্ছ তোতা? আরহামের এমন সম্বোধন আর কাণ্ডে ধৈর্যর ভাত ভাড়াচ্ছে তিহুর। রেগে ঝটকা মেরে হাত সরিয়ে নিতে গেলে আরও শক্ত করে আরহাম আঁকড়ে ধরল তার হাত। এদিকে তাদের এমন কাণ্ডে বিস্মিত হতবাক মাহা। তিহু উপায়ন্তর না পেয়ে পায়ে থাকা
হিলের ক্লিপটা সজোরে ফুটিয়ে দিল আরহামের পায়ে। আরহাম ব্যথায় সামান্য কুকিয়ে উঠতে ঝটকা মেরে নিজের হাত সরিয়ে নিল তিহু। আরহাম পর মুহূর্তেই তার হাত ধরতে যেতেই তিহু অপর হাত দিয়ে সপাটে চর বসালো তার তীক্ষ্ণ চোয়ালে। গর্জে উঠে বলল, যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস তাহলে আর কখনো এমন জানোয়ারের মতো রূপ নিয়ে আমার সামনে আসবি না। আরহাম নির্লজ্জের ন্যায় হেসে অপর হাত দিয়ে তিহুকে আঁকড়ে ধরল। তোমার কাছে নির্লজ্জ জানোয়ারের পৃথিবীর নিকৃষ্ট মানবের উপাধি নিতেও আমার আপত্তি নেই, শুধুমাত্র তোমাকে এখন আমার সাথে যেতে হবে। মা এবার আশ্চর্য রেস কাটে ক্ষিপ্ত হয়ে উঠল। নিয়ে যাবি মানে? কে তুই? হ্যাঁ, তোকে তো আমি। মা পাশ থেকে একটা কাচের গ্লাস হাতে তুলে সজোরে আঘাত করলো আরহামের মাথায়। তৎক্ষণাৎ পাশ থেকে ফ্লোরা এসে আটকে ধরলো তার হাত। তিহু আরহামের বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে আরহামের হতাশাগ্রস্ততার সাক্ষী সে, তাই না চাইতো এমন নিষিদ্ধ কাজে আরহামকে সাহায্য করতে এসেছিল সে। তবে তিহু আর মার এমন রণমূর্তি দেখে হতভম্ব ফ্লোরা। এদিকে কাচের কিছু ভাঙা অংশ আরহামের মাথার ভেতর প্রবেশ করতে রক্তপাত হতে শুরু করলো সেখান থেকে। তবে মার দিকে কোনো প্রতিক্রিয়া না দেখে আরহাম যখন তিউকে নিয়ে বেরিয়ে যেতে প্রস্তুত, ঠিক তখনই সেই মুহূর্তে রেস্টুরেন্টে কাছের দরজাটা প্রচণ্ড শব্দে আছড়ে খেয়ে খুলেই গেল। বাতাসের বেগে ভেতরে প্রবেশ করলো এক দীর্ঘদেহী মানব মূর্তি। মুহূর্তেই এক জোড়া শক্ত হাত আরহামের কবজি চেপে ধরলো। পরক্ষণই কোনো কিছু বুঝে ওঠার আগে আরহামের নাকে এসে পড়লো এক সজোরে খুশি ছিটকে। কয়েক দূরে গিয়ে পড়লো সে। তিহু মাহা দুজনেই স্তব্ধ হয়ে চেয়ে রইল। ঘমার্ত ললাটে ক্রোধের শিরাগুলো ফুলে ওঠা অবস্থায় সামনে দাঁড়িয়ে স্বয়ং ওয়াহাজ খান নেল। তার শুভ্র পাঞ্জাবিটা জায়গায় জায়গায় কুঁচকে গেছে, চোখের মণি দুটো যেন জ্বলন্ত আঙ্গার। নীল একবার পেছনে ফিরে তিহুর দিকে তাকালো। সেই শীতল অথচ আশ্বস্ত করা দৃষ্টি দেখে তিহুর বুকের ভেতরে কেঁপে উঠল। আরহাম মেঝে থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে পাগলের মতো হাসতে লাগলো। কপাল বেয়ে পড়া রক্তগুলো মুছে নিয়ে বলল, শেষবারের মতো বলছি, ছেড়ে দে ওকে। নীল কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে আরহামের দিকে এগিয়ে গেল। আরহাম পাশের একটা টেবিল থেকে একটা কাচের বোতল তুলে নিয়ে ভেঙে ফেললো। সে আর্তনাদ করে নীলের দিকে তেড়ে এলো। নীল অত্যন্ত ক্ষিপ্ততার সাথে নিজেকে সরিয়ে নিয়ে আরহামের পেটে এক সজোরে লাথি বসালো। আরহাম দেয়ালে গিয়ে সজোরে ধাক্কা খেলো। নীল একবার তার কলার চেপে ধরে দেয়ালে পিষে ধরল। তোকে আমি শেষবার সতর্ক করেছিলাম, কিন্তু তুই সীমা লঙ্ঘন করেছিস। আমার একান্ত ব্যক্তিগত জিনিসের দিকে হাত বাড়ানোর সাহস তোকে কে দিল? নীলের প্রতিটি শব্দে যেন বজ্রপাত হচ্ছিল। তবে আরহামও দমার পাঁচও নয়। সে তার সর্বশক্তি দিয়ে নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে পাটা আঘাত করতে চাইল। শুরু হলো এক দুর্ধর্ষ লড়াই। রেস্টুরেন্টের আসবাবপত্র উল্টে পাল্টে একাকার হয়ে যাচ্ছে। ফ্লোরা আর্তনাদ করে আরহামকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু নীলের দেহরক্ষীরা তাকে দূরে সরিয়ে দিল। নীল আজ কোনো রাজনৈতিক শিষ্টাচারের ধার থাকছে না। তার প্রতিটি খুশিতে মিশে আছে প্রিয়তমাকে স্পর্শ করার চরম প্রতিশোধ। এক পর্যায়ে আরহামকে মেঝেতে ফেলে তার বুকের উপর চেপেই বসলো নীল। একের পর এক আঘাত করতে করতে গর্জে উঠল, কুত্তার বাচ্চা, জানোয়ার, তোর সাহস কি করে হলে আমার জিনিসের দিকে তুই হাত বাড়াস? আরহাম এখন প্রায় অচেতন, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। নীল যখন শেষ আঘাতটা করতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে তিহু এসে নীলের হাতটা শক্ত করে চেপে দিল। কাঁপা কাঁপা কঞ্চে বলল, ছেড়ে দিন, ও মরে যাবে। ওর জন্য আপনার হাতে রক্তে রঞ্জিত করবেন না প্লিজ। তিহুর স্পর্শ পেতে নীলের চান চান হয়ে থাকা পেশিগুলো যেন এক নিমিষেই শিথিল হয়ে এলো। সে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। আরহামের কলার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো সে। পকেট থেকে একটা রুমাল বের করে হাতের রক্তের দাগ মুছতে মুছতে নিজের দেহরক্ষীদের দিকে ইশারা করলো, হে আবর্জনাটাকে এখান থেকে সরিয়ে ফেল। আর মনে রাখিস, আজ থেকে এর ছায়াও যেন নূরের আশেপাশে না পড়ে, নাহলে পরের বার আমি একে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে ফেরার পথ তোর চেনা থাকবে না। ফ্লোরা চট জলদি আরহামকে নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। নীল এবার তিহুর দিকে ফিরল। রোদে তপ্ত হয়ে যাওয়া তার ললাটের সেই শ্বেত বিন্দুগুলো যখনও চিকচিক করছে। তিহু হাতে দিয়ে সেগুলো মুছতে যেতে নীল তাকে বাধা দিয়ে বলল, তোমাকে আমি বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম, অন্তত আমার বলার আগ পর্যন্ত বাসা থেকে বের না হওয়ার। নীল আর কিচ্ছু বলল না। হাতের কনিষ্ঠা আর মাধ্যমা দিয়ে সর্বোচ্চ বেগে কপাল ঘষতে থাকলো। পরক্ষণেই
তীব্র বেগে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। তিহু কপালে হাত দিয়ে ধপ করে বেশ বসে পড়ল আরহামকে হাজারটা গালাগালি দিয়ে মাহার উদ্দেশ্যে বলল, ওই শালা হতল কুতকুতকে তো আজকেই আসতে হলো। মানে সামান্য রাগটা একটু ভাঙিয়েছিলাম কোনো মতে, আর শালা হতল কুতকুত আজকেই হাজির হয়েছে। আল্লাহ গো। মাহা দ্রুত তিহুকে ধাক্কে বলল, এসব পরে ভাবি, আগে বাসায় যা বলো। ভাইয়া অলরেডি রেগে মেগে ফায়ার হয়ে আছে। তিহুর সম্বিত ফিল যেন দ্রুত নীলের পিছু নিতে নিতে সে মাহাকে বিদায় জানালো। গাড়ি চলছে বেশ গতিতে। তিহু বারংবার লুকিং গ্লাসে পাশে বসা নীলের দিকে তাকালেও নীল একবারও তাকাচ্ছে না তার দিকে। তিহু এবার ড্রাইভিং সিটের কাছাকাছি কিছুটা নীলের দিকে সরে বসলো। নীল তাকে পাত্তা না দিয়ে বরং আগের বেগেই গাড়ি চালাতে থাকলো। তিহু এক প্রকার গা ঘেঁষে বসলো। নীল এক ঝলক আর দৃষ্টিতে তাকালো তার পানে। তিহু আর একটু এগিয়ে এসে আলসে ছেড়ে আনমনে গিয়ে উঠল, सारा सारा क्लोज तू आके मेरी चैन चुरा ले, चोरी चोरी सब कुछ पाके कहीं दूर ले जा रे, क्या कहूँ क्या हाल है मेरा, हो गया दिल यार तेरा, एक बार तू आके मिल, तेरा बीमार मेरा दिल, तेरा जीना हुआ मुश्किल, करूँ क्या ये। গানের শেষে এসে একবার নীলের মনোভাব বুঝতে তার দিকে তাকালো তিহু। নীল এখনো ভাবলেশীন ভঙ্গিমায় গাড়ি চালাতে ব্যস্ত। এবার সত্যি সত্যি রাগ হলো তিহুর। মুখ পাকিয়ে কিছুটা সরে গিয়ে অপর দিকে ফিরল সে। তিহু দৃষ্টি সরাতে তার দিকে তাকে মুচকে হাসলো নীল। সিট ঘুবলে ধরা নিজের হাতটার দিকে একবার তাকিয়ে সেটা শিথিলের ব্যর্থ চেষ্টা করলো সে। ঘড়ি কাটায় 2:55 ভার্সিটি থেকে এসে দীর্ঘ একটা শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকেছে তিহু। অতিবাহিত হয়েছে প্রায় অর্ধ ঘন্টার বেশি। নীল এতক্ষণ সোফায় বসে ফার্স্ট এডের কাজ করছিল। প্রবেশের সময় কেউ উপস্থিত না থাকা জবাবদিহিতা করতে হয়নি আঘাত নিয়ে। হঠাৎ ভেতর থেকে ভেসে আসলো তিহুর রিনরিনে কণ্ঠস্বর, নেতা সাহেব। নীল প্রথমে ডাক না আসলো। তিহু ফের বলল, এখানে একটু আসবেন প্লিজ, আমার চুলগুলো বাজেভাবে আটকে গিয়েছে, এখানে ছাড়াতেই পারছি না, প্লিজ। কিন্তু ওয়াশরুমের চুল আটকে কিভাবে? সেটা আমি কি জানি, আটকে গেছে এখানে, প্লিজ আসুন না। নীল আর দেরি করলো না, সরল মনে দ্রুত উঠে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। দরজায় আলতো আঘাত করতে সেটা নিঃশব্দে খুলে গেল। তিহু আগে থেকে মেঝেতে সাবান দিয়ে পিচ্ছিল করে রেখেছিল। নীল ভেতরে পা রাখতে ভারসাম্য হারিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল। সোজা গিয়ে আসে পড়ল তিহুর উপর। তিহুর পিঠ দিয়ে বাঁধল দেয়ালে আর নীল এসে পড়ল তার উপর। মুহূর্তের মধ্যে নিজের ওড়না দিয়ে নীলকে পেয়েছে একদম কাছে টেনে নিল। নীলের দু হাত শক্ত তখন তিহুর কোমরে। ঠিক সেই মুহূর্তে তিহু অগোচরে হাত বাড়িয়ে ঝর্ণাটা ছেড়ে দিল। উপর থেকে ঝরঝর করে আসে পড়া জল বিন্দুতে দুজনেই মুহূর্তে ভিজে একাকার। নীলের স্তম্ভিত চোখের দিকে চেয়ে তিহু এক মায়াবী হাসল। সিক্ত চুলে জলবিন্দু হীরের মতো চিকচিক করছে। তিহু আহত করে নীলের দু চোয়ালে হাত রেখে ডান চোয়ালে এক উষ্ণ গাঢ় চুমুন এঁকে গান তোল, ফোলা ফোলা ফর্ষাকালি জমেছে জল বর্ষাকালি, ফোটা ফোটা মুক্ত দানা, নানা সোনা আর কাঁদে না, থাকো যদি গোমরা মুখী, কাতুকুতু দেব তোমাকে। তিহুর গান শেষ হতেই দেরি সঙ্গে সঙ্গে নীলের উষ্ঠদর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল তিহুর সেই গোলাপি ছোঁচে। এক দীর্ঘ নিবিড় আর তৃষ্ণার্ত চুম্বনে নীল যেন পৃথিবীর সমস্ত স্তব্ধতা শুষিয়ে নিয়েছে। মুহূর্তের মধ্যে তার বলিষ্ঠ দু হাত দিয়ে তিহুর কোমর পেঁচিয়ে তুল আগাম পূর্বাভাস ছাড়াই তাকে শূন্যে তুলে নিল নীল। ঝর্ণার জলরাশি তাদের উপর আসে পড়ছে, কিন্তু সেদিকে কোনো হেলদোল নেই কারো। নীল আজ মন সাগরের উত্তাল কামনা ঢেউ নিবারণে তৎপর। যেন তিহুর এতদিনে জ্বালাতনের শোধ আজকে উসুল করবে সে। এদিকে ভিজে প্রায় উন্মুক্ত হয়ে যাওয়া কোমরে নীলের এমন অবাধ্য স্পর্শে লাজুক লতার ন্যায় নুয়ে পড়েছে তিহু। মেরুদণ্ড বেয়ে নামা শীতলতা গ্রাস করছে সমগ্র দেহ। শেষমেশ চোখ বুঝে নীলের শুভ্র পাঞ্জাবিটা খামচে ধরল সে।
গোধূলির মায়াবী আলোয় রঙিন সন্ধ্যাটা। দুপুরের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকেই বেশ উদ্বিগ্ন মাহা। ঘটনার পরপর ফ্ল্যাটে ফিরেছিল সে। বর্তমানে তিমিরাবৃত তার কক্ষ। সন্ধ্যা হলেও আলো জ্বলেনি আজ সে, কারণ একটা ফেরার পর থেকে রাজ্যের মাথা ব্যথা এসে গ্রাস করেছে তাকে। হঠাৎই মুঠোফোনের রিংটোনের শব্দে ঘুম ঘুম চোখে পাশ ফেলল সে। কে ফোন দিয়েছে না দেখে ফোনটা রিসিভ করে তন্দ্রাচ্ছন্ন কঞ্চে পড়লা। হ্যালো। সঙ্গে সঙ্গে অপর পাশ থেকে ভেসে আসলো এক গম্ভীর পৌরুষ কণ্ঠস্বর। লাভ লাইন। রাফি? জি ম্যাডাম। হ্যাঁ বলো, কি বলবে? তুমি কি সিক? মাহা হাত কোপায় ছেড়ে রাখা চুলগুলো বাঁধতে বাঁধতে বলল, ঠিক সিক না, ওই আর কি একটু মাথায় যন্ত্রণা। সে কি মাইগ্রেন প্রবলেম নাকি? আরে না না, ওই জাস্ট একটু। তাকে কথা না শেষ করতে দিয়ে রাফিন জলদি কঞ্চে বলল, এই তুমি রেডি হও, আমি আসছি। আরে কথাটা তো। তার কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দিল রাফিন। তবে তার আগে আদেশের স্বরে একবার বলল, যা বললাম মনে থাকে যেন, রেডি হয়ে থাকো। কি আর করে, বেচারি মা কথাটা বলে বিপদে পড়েছে। অতঃপর এতক্ষণ ঘুমিয়ে থাকায় ওলট পালট হয়ে যাওয়া চুলগুলো বেঁধে লেগে পড়লো তৈরি হওয়ার কাজে। প্রায় অর্ধ ঘন্টার মাঝে নিচে থেকে ভেসে আসলো বাইকের হর্নের শব্দ। মা তখনও চুলগুলোতে সবে চিরুনি আঁচড় দিতে ব্যস্ত। সে দ্রুত রাস্তার সাইডের ব্যালকনিতে এসে দাঁড়ালো। নিচের সড়কের পার্শ্ববর্তী একটা স্থানে হেলমেট মাথায় বাইকের সাথে হালান দিয়ে দাঁড়িয়ে আছে রাফিন। সন্ধ্যা গাঢ় হয়ে আসা ল্যাম্পপোস্ট জ্বালানো হয়েছে আশেপাশে, আর সে ল্যাম্পপোস্টের হলদেটে আলো প্রতিফলিত হচ্ছে রফিনের হেলমেট। মাহা তার দিকে তাকাতে রফিন হাত নেড়ে হাই জানালো তাকে। মাহা দ্রুত চিরুনি দিয়ে চুলগুলো ছাড়াতে ছাড়াতে হাত দিয়ে বোঝালো সে আসছে। মুহূর্ত কয়েকের মাঝে তৈরি হয়ে নিচে নামলো মাহা। পরনে হালকা আকাশি রঙা সুতি কামিজ, যার গলায় আর হাতে সাদা সুতোর সূক্ষ্ম কাজ করা। তার গায়ের রঙের সঙ্গে যেন রংটি মিলেমিশে একাকার হয়ে গেছে। সাজগোজে ভারী কি নেই বললেই চলে, শুধু চোখের নিচে লেপ্টে থাকা পাতলা কাজল রেখাটা স্পষ্ট। কাজল কালো নয়নজোড়া ল্যাম্পপোস্টের হলদে আলো এক অপ্রার্থিব সৌন্দর্য ছড়াচ্ছে। অবাধ্য চুলগুলো শক্ত করে না বেঁধে পেছনে একটা ক্লিপ দিয়ে আলগা করে আটকে নিয়েছে সে, যা তার ঘাড়ের উপর অবিন্যস্তভাবে খেলা করছে। মার এই সাদামাটা অথচ আভিজাত্যে ঘেরা রূপটি দেখে রফির মুহূর্তের জন্য বোধহয় নিজের নিঃশ্বাস নিতেই ভুলে গেল। মাহার চোখ কুচকে তার দিকে একবারে সামনে এসে দাঁড়িয়ে হাতে তুড়ি দিয়ে বলল, হ্যালো মিস্টার, কই হারিয়ে গেলে? রফিনের ধ্যান ভাঙলো যেন অপ্রস্তুত কণ্ঠে সে বলল, কই কোথাও না তো। মা মুগ্ধ হাসলো। রাফিন মাথা ঝাঁকে তাকালো, অতঃপর মার এমন হাসিতে নিজেও হাসলো। খানিক পরপর বাইকে উঠছে বলল, চলুন ম্যাডাম। কিন্তু কোথায় যাব সেটাই এখনো বললে না তুমি। রাফিন আসলে ভাব ভাঙার ভঙ্গিমায় বলল, তোমাকে কিডন্যাপ করতে এসেছি মেয়ে, চলো দেখি কোথায় যাওয়া যায়। যাবে গন্তব্যহীন অজ্ঞাত সেই ঠিকানায়। মাহা মুচকি হেসে তার বাইকের পেছনে উঠতে উঠতে বলল, কিডন্যাপার যদি এমন হয় আর অজ্ঞাত সেই ঠিকানায় যদি আমার শুকনির হয়, তবে আমি কিডন্যাপ হতে বারংবার প্রস্তুত। রফিন মুগ্ধ হেসে বাইকে স্টার্ট দিল। গোধূলির পরবর্তী এক রঙিন সন্ধ্যায় মৃদু মন্দ বাতাসকে সাক্ষী সমেত নিয়ে সেটি এগিয়ে চলল নাম না জানা কোনো এক গন্তব্যের দিকে। সন্ধ্যার কিছুটা পর প্রতিদিনের ন্যায় খানমহলের বিশাল ড্রয়িং রুমটা বড় বড় ঝাল লণ্ঠনের আলোয় আর নবকুড়ির গুলোর উচ্ছ্বাসে প্রাণবন্ত। সোফায় গম্ভীর মুখে বসে আছেন ওয়ালিদ খান। তার হাতে ধরা সন্ধ্যাকালীন চায়ের কাপ থেকে হালকা ধোঁয়া উঠছে, অপর হাতে সন্ধ্যাকালীন পত্রিকা, যাতে দৃষ্টি আটকে আছে তার। বাড়ির রমণীরা ব্যস্ত রান্না করে। রাফা, নীরা, নাহা অপর সোফাতে বসে গল্প করছে। নীল ওয়ালিদ খানের পাশে বসে ল্যাপটপে ব্যবসায়িক বিভিন্ন কাজে ব্যস্ত। হঠাৎই নীরবতা ভেঙে বেজে উঠল কয়েকটা মুঠোফোন একসাথে। কিছু মুহূর্তের মাঝে হন্তদন্ত হয়ে সেখানে প্রবেশ করলেন ওয়ালিদ খানের একান্ত সচিব। তার চোখে মুখে জয়ের আনন্দ। চশমাটা ঠিক করতে করতে প্রায় রুদ্ধশ্বাসে বললেন, স্যার, খবর এসেছে, রিটার্নিং অফিসার ঘোষণা করেছে আমাদের নীলের মনোনয়নপত্র অবৈধ বলে গঠিত হয়েছে। সব ঠিক আছে স্যার, সব ঠিক আছে। মুহূর্তের মধ্যে যেন পুরো ড্রয়িং রুমে আনন্দের এক পশলা বৃষ্টি নামলো। ওয়ালিদ খান স্মিত হাসলেন।
গৃহকর্ত্রীরা বেরিয়ে আসলেন। খবরটা কর্ণগত হতে এক প্রকার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল মহল জুড়ে। বড়দের আদেশ পাওয়া মাত্র রাফা ছুটল তিহুকে খবর দিতে। ভার্সিটি থেকে আসার পরে ঘুমিয়েছে সে, এখনো ওঠেনি। গৃহকর্মীরা মির্জা সূচনার নির্দেশে দ্রুত ফ্রিজ থেকে মিষ্টি বের করলো। সকলের মাঝে বিলি দিতে লাগলো। ওয়ালিদ খান এগিয়ে আসলেন ছেলের দিকে, তার কাঁধে হাত রেখে ধীর লয়ে বললেন, পথটা পছন্দ হলো নীল, এবার লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। নীল শুধু একবার তীক্ষ্ণ হাসলো। তিহু সবে অন্দরমহলের ঝুল বারান্দায় এসে দাঁড়িয়েছিল। এমন সুখবর রাফার আগমনে উচ্ছ্বসিত হয়ে সেও জলদি নামলো ড্রয়িং রুমে। তিহু আসতে রুমিনারা দ্রুত এক পরিচারিকার হাত থেকে মিষ্টি তুলে এনে তার মুখে দিতে দিতে বলল, নে মিষ্টি মুখ কর, আমাদের ভবিষ্যৎ এমপির ঘরণী। তার এমন সম্বোধনে হেসে উঠল মির্জা সাইমা সহ উপস্থিত সকলে। তিহু লাজুক হেসে দৃষ্টি বিনিময় করল নীলের সঙ্গে। শহরের ব্যস্ত রাজপথ তখন রাতের মায়াবী আলোয় ম্লান করেছে। দুপাশে সোডিয়ামের হলদেটে আভা আর দ্রুতবেগে ছুটে চলা গাড়ি হেডলাইটের খেলায় এক মায়াজাল তৈরি করেছে। রফিনের বাইকের পেছনে বসা মাহা, তার অবাধ্য চুলগুলো বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠতে চলেছে। রাতের শহরটা আজ প্রতিদিনের মতো ব্যস্ত, তবে শেষ ব্যস্ততাকে উপেক্ষা করে একজোড়া কপতি এগিয়ে চলছে গন্তব্যহীন পথে। হুট করে বাইক থামালো রফিন। তার এমন কাণ্ডে তার প্রশস্ত পিঠে এক প্রকার আশ্রয় পড়ল মা। রফিন মুচকি এসে বলল, তাহলে নামা যাক ম্যাডাম। মা বুঝলো না রফিনের এমন বাইক থামানোর কারণ। হঠাৎ তার চোখ পড়ল সম্মুখ পানে দৃষ্টিগোচর এক ভ্রাম্যমান ফুলের দোকান। এতক্ষণ তো সেও দেখেছিল, কই সে তো খেয়াল করেনি। সে যখন এসব ভাবতে ভাবতে ব্যস্ত, ঠিক তখনই ভেসে আসলো রফিনের গম্ভীর কণ্ঠস্বর। এই যে লাভ লাইন। লোক সমাগমের মধ্যেও রাফিনের এমন সম্বোধনে অপ্রস্তুত হয়ে উঠল মাহা। আশেপাশে এক ঝলক তাকিয়ে দেখলো সবাই তাদের দিকে তাকিয়ে আছে, তবে তাতে ভাবলেছেন মাহা। দ্রুত এগিয়ে এসে তার দিকে তাকিয়ে বলা, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন? এভাবে কেউ ডাকে? আশেপাশে কত লোক বলো তো? ও এই ব্যাপার। এই ব্যাপার কত লোক তাকিয়ে আছে দেখেছো? তো কি হয়েছে? যাকে হৃদয়ের মণিকোঠার সর্বোচ্চ স্থানে জায়গা দিতে পেরেছি, সামান্য লোকজনের ভেতর তা প্রকাশ করতে পারবো না? শুনেন ম্যাডাম, আমি এতটা ভীতু নই। মাহা মুগ্ধ দৃষ্টিতে তাকালো ভেসে আসা রজনীগন্ধা আর বেলি ফুলের তীব্র সুবাস চতুর্দিকে বাতাসকে ভারী করে তুলেছে। রফির মুচকি হেসে মাহার দৃষ্টিকে উপেক্ষা করে মাত্র কেনা একগুচ্ছ শুভ্র সতেজ বেলি ফুলের গাজরাটা অতি সন্তর্পণে তার কবজিতে পুরিয়ে দিল। মাহা হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। রফিন তার শ্যামাঙ্গিনীদের হাতে এসেছে শুভ্র গাজরাটা পুড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, আজ থেকে জীবনের প্রতিটা ক্ষণ তোমার জন্য স্নিগ্ধ হোক আমার স্নিগ্ধময়ী। মা আচ্ছন্ন হয়ে তাকিয়ে রইল রফিনের দিকে। ল্যাম্পপোস্টের আলো তার চোখের পাতায় কাঁপছে বেলি ফুলের সেই মাতাল করা ঘ্রাণ, আর রফিনের হাতের স্পর্শে মাহার সারা শরীর যেন এক শিহরণ বয়ে গেল। রফিন ততক্ষণে পাশের একটা টং দোকান থেকে এলাচের সুঘ্রাণ মিশ্রিত দুভার ধোয়া ওঠা চা নিয়ে হাজির হলো। রাস্তার ধারে সেই জরাজীর্ণ বেঞ্চে বসে দুজন চায়ের কাপে চুমুক দিল। চায়ের ধোয়া মাহার চোখের চশমায় খানিকটা বাষ্পে জমিয়ে দিচ্ছিল, আর সেই আড়ালে মাহা দেখছিল রফিনের পুরুষদীপ্ত মুখচ্ছবি। রাস্তার পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা গাছগুলোর ফাঁক দিয়ে উকি দিচ্ছে রূপলি চাঁদ। দুজনকে মিলে কতক্ষণ যে সেখানে বসে রইল তার কোনো হিসেব নেই। রাত্রি নিশীথ গভীর প্রায় তিমিরাবৃত অন্তরিক্ষে এক ফালি রূপুলি চাঁদ আলো ছড়াচ্ছে ধরনের জোরে। তিহু ব্যালকনিতে দাঁড়িয়ে সবে খাওয়া দাওয়া সেরে কক্ষে এসেছে। এসে নীল এখনো নিচে কি একটা কাজে ব্যস্ত। সে অবশ্য এখন না আসলেও তিহুর জন্য মঙ্গল। যে নির্লজ্জ কাণ্ড ঘটালো তিহু দুপুরে, তারপর থেকে নীলের সামনে যেতে লজ্জা করছে তার। দুপুরের কথা মনে পড়তে দু হাতে মুখ লুকালো তিহু। লাজুকতা বেষ্টন করলো তাকে। ছি, অমন কাণ্ড কেউ করে? আনমনে লাজুক হাসলো তিহু। হঠাৎই পেছন থেকে ভেসে আসলো গভীর পুরুষ কণ্ঠ। এক মিসেস নুরাইন ওয়াহাজ। কণ্ঠস্বর পরিচিত এক ঘোর লাগা সেই কণ্ঠে। তিহু দ্রুত পিছনে ঘুরল। তাকে দেখে নীল মুচকি এসে বলল, লজ্জা পাচ্ছেন ম্যাডাম?
তিহু কিচ্ছু বলল না, লজ্জা পাশ কাটিয়ে যেতে নিয়ে নীল হাত আঁকড়ে ধরলো তার। তিহু আড়ষ্ট কঞ্চে বলল, কি করছেন? নীল মুচকি এসে ঝটকা মেরে কাছে নিয়ে আসলো তাকে। তিহু ভারসাম্য হারিয়ে এসে পড়লো নীলের প্রশস্ত বক্ষ দেশে, তার তীব্র পুরুষালী পারফিউমের ঘ্রাণে মাতাল প্রায় অবস্থা তার। শুকনো চোখ গেলে সে কিছু বলতে যেতে নীল অপর হাতে তিহুর জামার নিচ দিয়ে উন্মুক্ত কোমর স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টে কেঁপে উঠল তিহু। নীল মুচকি হেসে মুখ ডুবালো তিহুর উন্মুক্ত গলায়, ঘোর লাগা কঞ্চে বলল, শান্ত ছিলাম, সহ্য হয়নি। এখন অশান্ত নির্লজ্জকে সহ্য করার অভ্যেস করে নেন মিসেস। তিহু ফের বরফের ন্যায় জমে গিয়েছে নীলের এমন কাণ্ডে। বহু কষ্টে আড়ষ্টতা ভেঙে সে বলল, আমার কিছু প্রশ্ন ছিল। বলো। এভাবে থাকলে কিভাবে বলবো? নীল সামান্য নড়ে আগের ন্যায় ঘোর লাগা কঞ্চে বলল, এভাবেই বলো। তিহু সামলালো নিজেকে। প্রশ্নটা করা বড্ড প্রয়োজন তার। খানিক বাদে জিজ্ঞেস করলো, আচ্ছা, আগের দিন যে আপনি বললেন আপনি আমাকে না দেখেই ভালোবেসেছেন, কেন? কারণ আমি জানতাম আমার এমন একটা চঞ্চলা দুষ্টু বউ আর অলরেডি তৈরি করে রেখেছেন আমার জন্য। হেয়ালি না করে সত্যি কথা বলুন মিস্টার। আচ্ছা, করছে না হেয়ালি? তো বলুন না সত্যিটা প্লিজ। তো শোনো। মুখ সরালো সামান্য, বলল, ছোট ফুপি আগের দিন তোমাকে বলেছে না আমাদের বাবারা বেস্ট ফ্রেন্ড ছিল, তারা একে অপরকে কথা দিয়ে রেখেছিল যে একে অন্যের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দেবে। আর যেহেতু আমি আমার বাড়ির বড় ছেলে আর আমি তোমার আগে হয়েছিলাম, তাই তোমাকে আমার বউ করে নিয়ে আসলাম। সিম্পল। কিন্তু আপনি তো আমাকে কিডন্যাপারের হাত থেকে বাঁচাতে বিয়ে করেছিলাম, তাই তো? হ্যাঁ। ওই দিন যদি কিডন্যাপার তোমাকে কিডন্যাপ না করতাম তবুও আমি তোমাকে বিয়ে করতাম, হয়তো কিছুদিন বাদে, কিন্তু বিয়ে আমাদের হতোই। তবে হয়তো আমার অনাকাঙ্ক্ষিতভাবে নয়। আপনি কি আমাকে চিনেছিলেন? অফকোর্স। আমি যদি তোমাকে নাই চিনতাম তাহলে কখনো তোমার প্রতি এক্সট্রা প্রোটেকশন লাগিয়ে রাখতাম না। আর না তো আমাকে নিয়ে এত বড় একটা মিথ্যা কথা বলেছ, জানার পরও ছেড়ে দিতাম। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে থাপড়িতে 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিতাম। তিহু দু চোয়ালে দু হাত রাখলো। অতঃপর কি জানি ভেবে আনমনে জিজ্ঞেস করলো, আপনি তো আমাকে আগে কখনো দেখেননি, অথচ আপনি বলছেন আপনি আমাকে বোধশক্তি হওয়ার পর থেকে ভালোবাসেন, কেন? কারণ আমার বোধশক্তি হওয়ার পর থেকে আমার বাবা আমার মাইন্ড সেট আপ করে রেখেছিল সে আমার একটা দুষ্ট মিষ্টি বউ আছে। তবুও আচ্ছা, আপনি আমাকে সত্যি ভালোবাসতেন তো? মানে না দেখে ভালোবাসা যায়? ভালোবাসা কিনা জানি না, শুধু একটু বলতে পারি পাপ ভারতের জীবন পূর্ণের সঞ্চয় করেছে কিনা জানি না, তবে যতবার মনে যেতে হাত বাড়িয়েছে ততবার তোমার নাম চপেছে। কোনো অজ্ঞাত কারণে তোমাকে চেয়েছে, সেটাকে তুমি কি বলে সংজ্ঞায়িত করবে? তিহু অদ্ভুত দৃষ্টিতে চেয়ে কতক্ষণ জানা নেই। হঠাৎ আনমনে প্রশ্ন করে বসল, কেন ভালোবাসতেন আমায়? না দেখেও অজ্ঞাত অস্তিত্বহীন কাউকে কেউ এতটা ভালোবাসে? নীল কেমন করে যেন হাসলো, হঠাৎই গিয়ে উঠল,